উর্মিলা দেবী মৃদু হেসে বলেন, মাদের তো আসতে নেই মেয়ের বউ ভাতে, তবুও আসতে হলো তোর জন্য। অনির্বাণ সকাল থেকে এতবার ফোন করে রিকোয়েস্ট করেছে যে ওকে না করতে পারিনি। ছেলেটা শুধু বলেছে আমি আসলে নাকি তুই মনে শান্তি পাবি, কাঁদবি না, মন খারাপ করে থাকবি না। আর এসে কি হলো, সেই তুই আমাদের দেখে কাঁদছিস? বর্ষা অবাক হয়ে যায় মায়ের কথা শুনে, আর তার সাথে হৃদয় বয়ে যায় অনির্বাণের ছোট্ট ভালোবাসার জোয়ার। মনে মনে শ্রদ্ধা বেড়ে যায় অনির্বাণের প্রতি। বর্ষা মাকে জড়িয়ে ধরে ছলো ছলো চোখে মৃদু হাসে। জয়াদেবী ধীরে ধীরে এগিয়ে এসে বলেন, মাকে জড়িয়ে ধরে কাঁদলে মা কি ভাববে বলতো বর্ষা? মা ভাববে আমি তোকে অযত্নে রেখেছি। উর্মিলা দেবী মৃদু হেসে জয়াদেবীকে বলেন, একদমই এইসব ভাববো না দিদি, বরং আমি এখন নিশ্চিন্তে আছি আপনি আমার বর্ষার মাথার উপরে আছেন বলে। জয়াদেবী উর্মিলা দেবীর হাত দুটো ধরে বলে ওঠেন, চলুন দিদি, ওই দিকে যাই। দিতার হবু শ্বশুর বাড়ির লোকজন আছে, ওখানে পরিচয় করিয়ে দিই। অনির্বাণ সবার সাথে কুশল বিনিময় করে পেছনে তাকাতেই দেখতে পায় বর্ষণকে। ও ধীরে ধীরে এগিয়ে যায়, তারপর বর্ষণকে ছড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাই? বর্ষণ মৃদু হেসে বলে, এখন তো খারাপ থাকার কথা না অনির্বাণদা, এখন তো খুশির সময়। অনির্বাণ বর্ষণের পিঠে চাপড় দিয়ে বলে, চলো ভেতরে, তোমার দিদি অপেক্ষা করছে তোমার জন্য। অনির্বাণ বর্ষণকে নিয়ে ভেতরে যায়। বর্ষণকে যেখানে বসানো হয়েছে সেই দিকে যেতেই দেখতে পায় প্রিয়তমাকে। মুহূর্তের মধ্যেই থমকে যায় পা ছোড়া, চোখ জোড়া বন্ধ হয়ে যায় পরম আবেশে। কয়েক সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পর চোখ জোড়া খুলতেই অনির্বাণ দেখে বর্ষা বর্ষণকে জড়িয়ে ধরে আছে আর হেসে হেসে কথা বলছে, অথচ কাজল টানা মায়াবী চোখ দুটোই জল চিকচিক করছে। নীল গোলাপি কম্বিনেশনের বেনারসি শাড়ি পরিহিত নারীটাকে আজকে যেন একটু বেশি মায়াবী লাগছে ওর কাছে। কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতে থাকে হৃদয় হরণীকে। এই যে হাতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলছে, তাতে যে চুরির রিডি ছিড়ি শব্দ ওর কানে ভেসে আসছে, তাতে অনির্বাণের হৃদয়কে তোড়পাড় করে দিচ্ছে। ছঙ্কার উঠছে হৃদয় ওই মুগ্ধ ছড়া হাসি দেখে। অনির্বাণ ধীর পায়ে এগিয়ে যায় বর্ষার দিকে। ততক্ষণে হুল্লোড় মহলের সবাই এবং ওর বন্ধুরা সবাই মিলে বর্ষার সাথে ছবি তুলতে ব্যস্ত। এক একজনের এক এক রকম পোজ। অনির্বাণ বিরক্ত হয় এই ভেবে যে নিজের বউয়ের কাছে এখনো পর্যন্ত ও যেতে পারল না, ছবি তোলা তো দূরের কথা। বর্ষাকে মাঝখানে রেখে সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, তখন অনির্বাণ এগিয়ে যায় সেখানে। ওকে দেখে সবাই ওদের দুজনকে মাঝখানে রেখে ছবি তুলতে বলে ফটোগ্রাফারকে। একটা সময় একে একে সবাই চলে যেতে স্টেজে একা থাকে অনির্বাণ ও বর্ষা। ফটোগ্রাফার লোকটা ওদের একা পেয়ে অনেক রকম ভাবে ছবি তুলতে চায় এবং দেখা গেল অনির্বাণ সেই প্রস্তাবে রাজিও হয়। এদিকে ছবি তুলতে তুলতে কাহিল বর্ষা ঠোঁটের কোণে মৃদু হাসি টেনেও একরাশ লজ্জা অস্বস্তি নিয়ে সম্মতি দেয়। ছবি উঠেছে নিজের গতিতে। এক পর্যায়ে দেখা গেল বর্ষার গালজোড়া উষ্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে। নিজের শরীরের অনির্বাণের একটু ছোঁয়া, নিজের একটু কাছে অনির্বাণের আশায় বেসামাল হয়ে পড়ে হৃৎস্পন্দন। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কোনো মতে শুকনো ঠকিলে গলাটাকে ভেজানোর বৃথা চেষ্টা করে বর্ষা। অনির্বাণ সবকিছু লক্ষ্য করে ইচ্ছে করে অস্বস্তিতে ফেলে বর্ষাকে। দেখা গেল ছবি তোলার বাহানায় শাড়ি ভেদ করে কোমল কোমরটাকে একটু আলতো ছুঁয়ে দিচ্ছে, ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস ফেলছে। আর বর্ষা ততই গুটিয়ে যাচ্ছে। বউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। শুধু ও না, অনুষ্ঠানে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ মায়ের খাতে নিয়ে সবার সামনে একটু আগে আকাশ বউকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। ও এতটাই শক্ট ছিল যে কি উত্তর দেবে বুঝতে পারছে না। এক পর্যায়ে সবাই যখন হইচই করে ওঠে, তখন লজ্জায় মুখ লুকিয়ে ফেলে বর্ষার পেছনে। বর্ষা তো ভীষণ খুশি, কারণ আকাশ বউকে জীবন সঙ্গী হিসেবে পেলে খুব সুখী হবে এটা ভেবে। বউকে চুপচাপ থাকতে দেখে আকাশ আবার বলে, কি হলো, উত্তর দাও। তখন পাশ থেকে বউয়ের মা বাবা বলে ওঠেন, ও কি বলবে, আমরাই বলছি কবে বাবা মাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে সেটা জানিও। আনন্দমুখর পরিবেশে এই খুশির খবর যেন আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আকাশ বউয়ের হাত ধরে টেনে নিয়ে যায় অন্য পাশে। তারপর ফিসফিসিয়ে বলে ওঠে, আমার জীবনে তোমার মতো একটা বাঁচাল মেয়েই লাগবে মৌ। বউ আর এক দফা অবাক হয় এটা ভেবে আকাশকে ওকে খারাপ বললো না ভালো বললো। অনুষ্ঠান শেষে সবকিছু গুছিয়ে সবাইকে বিদায় দিয়ে নিজেদের ফ্ল্যাটে আসতে আসতে রাত 2:30 বেজে যায় জয়াদেবীদের। বসার ঘরে তখন অনির্বাণের একদম ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় রয়েছে। জয়াদেবী অনির্বাণের উদ্দেশ্যে বলে ওঠে,
অনির বাবা, বুঝতে পারছি তোদের উপর এই কদিন অনেক ধকল গেছে, কষ্ট হচ্ছে, আর একটু সময় দে, ছোট্ট একটা নিয়ম বাকি। অনির্বাণ মনে মনে বিরক্ত হয় এত নিয়ম দেখে, আর চোখে বর্ষার ক্লান্ত মুখশ্রী লক্ষ্য করে। বুঝতে পারে বর্ষার কষ্ট হচ্ছে, তাই আর কথা না বাড়িয়ে সোফায় বসে পড়ে। ছেলেকে বসতে দেখে জয়া দেবী বর্ষাকে অনির্বাণের পাশে বসিয়ে দেন। তারপর বলেন, তোদের দুজনের হাতে দেখ লাল সুতো বাঁধা আছে। বর্ষা, তুই অনেরটা খুলে দিবি, আর অনি তুই বর্ষারটা খুলে দিবি। মায়ের কথা মতোই তাই করে ওরা। জয়াদেবীর দিদি একটা থালায় দুধ আর আলতা গুলে নিয়ে আসেন ওদের সামনে। তারপর ওদের বিয়ের টোপর থেকে একটু করে কুচি নিয়ে ছলের মধ্যে ঘুলিয়ে দেন হাত দিয়ে। দেখা গেল 3 বারই বর্ষা আর অনির্বাণের টোপরের কুচি একে অপরের সঙ্গে মিশে আছে। তাই দেখে তিনি আনন্দিত স্বরে বলেন, এইভাবে তোরা একে অপরের সাথে থাকিস সারা জীবন। বর্ষার লজ্জায় ব্যথা নিচু করে দেয়। অশোকবাবু জয়াদেবীকে জিজ্ঞেস করেন, জয়া, আর কিছু বাকি আছে? না, এখানে আর কিছু বাকি নেই। কেন? অশোকবাবু মৃদু হেসে বললেন, এমনি তুমি তাহলে বর্ষাকে ওদের ঘরে নিয়ে যাও। অনির্বাণ, তুই আমার সঙ্গে একটু ঘরে আয় তো বাবা, কথা আছে। অনির্বাণ ঠিক আছে বলে বাবার সাথে চলে যায়। এইদিকে জয়াদেবীরা সবাই মিলে বর্ষাকে অনির্বাণের ঘরে নিয়ে যায়। দরজা খুলে ফুল দিয়ে সুসজ্জিত ঘরটাকে দেখে বর্ষার মনে হলো কোনো এক ফুল বাগানে এসেছে ও। প্রাণ ভরে নেয় তাজা ফুলের সুবাস। লাল নীল মরিচ পাতি দিয়ে ডেকোরেট করা হয়েছে ঘরটাকে। রজনীগন্ধা ফুল, বেলি ফুল আর গোলাপের সমাহার নিয়ে তৈরি হয়েছে এই ফুলের আচ্ছ। বিছানার উপর মনে হচ্ছে ফুলের বৃষ্টি হয়েছে। তার মাঝে সুন্দর করে লেখা হয়েছে অনির্বাণ আর বৃষ্টি স্নাথা। বর্ষা যখন খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছিল, তখন জয়াদেবী সেন্টার টেবিলের উপর মিষ্টির প্লেট আর দুধের গ্লাসটা রাখেন। তিতা একটা লাল জামদানি শাড়ি দিয়ে বর্ষার কাছে যায়। বৌদি ভাই, চলো এই শাড়িটা ছেড়ে এই নরম শাড়িটা পরো। নিশ্চয় তোমার খুব কষ্ট হচ্ছে এইসব ভারী শাড়ি আর গা ভর্তি গহনা পরে। তিতার কথা শুনে হাফ ছেড়ে বাঁচল বর্ষা। তির ভীষণ কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ থেকেই মনে করেছে কখন এইগুলো খুলবে গা থেকে। তিতার কথায় স্বস্তি ফিরে পেয়ে বলল, একদম ঠিক বলেছ, আমার খুব অসুবিধা হচ্ছিল। জয়াদেবী এগিয়ে এসে বর্ষার মাথায় হাত বুলিয়ে বলেন, এই কষ্টটা সবাইকে সহ করতে হয়। তুই তাড়াতাড়ি এই শাড়িটা পাল্টে নে। দিতা, বিছানার উপর ফুলের গয়নাগুলো রয়েছে, ওই বর্ষাকে পরিয়ে দিয়ে চলে আসিস। বর্ষা, আমি অনির্বাণকে পাঠিয়ে দিচ্ছি। ও এলে টেবিলের উপর থেকে দুধ মিষ্টি খাই দিবে দুজন দুজনকে, এতে ভালোবাসা বাড়ে। ঠিক আছে, আমি আসছি। বর্ষার লজ্জায় মাথা নামিয়ে সম্মতি দেন। জয়াদেবী দরজার দিকে এগিয়ে যেতে আবার পেছনে ফিরে বলেন, শোন, রাত 3টা বেজে গেছে। অনির্বাণ আসবে, তারপর তোরা কখন ঘুমাবি আমি জানি না, তাই বলছি পাকামি করে কালকে সকাল সকাল উঠে পড়ো না। 10টার কম যেন ঘর থেকে না বেরোনো হয়, বুঝছো? জয়াদেবীর কথায় বর্ষা আরো এক দফা লজ্জায় লাল নীল হয়েছে। কয়েক কদম এগিয়ে গিয়ে ছড়িয়ে ধরে জয়াদেবীকে। জয়াদেবী বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি খুব ভালো শাশুড়ি হব তোর, দেখবি, একদম বন্ধুর মতো। আমার অনিটা খুব ভালো। হ্যাঁ মানছি একটু রেগে যায়, তবে আমার বিশ্বাস তুই ওকে সামলে দিতে পারবি। ওকে খুব ভালোবাসবি বর্ষা, ও তোকে কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্ষা ফুপিয়ে ওঠে, ভেঙে আসা গলায় বলে, আমার কপালে কি এত সুখ সইবে মা? তোমার ছেলের মতো এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে আমি পাবো, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না মা। আমিও খুব ভালোবাসি ওকে, আমি আপ্রাণ চেষ্টা করব ওকে ভালো রাখার। জয়াদেবী মৃদু হেসে বলে, কথায় কথায় কাঁদিস কেন? যা রেডি হয়ে নে, আমার ছেলে তোকে খুব সুখে রাখবে দেখিস। এই আমি আশীর্বাদ করছি। এখন আমি চলি, অনির্বাণকে ডেকে দিচ্ছি। জয়াদেবী চলে যেতেই দিতা বর্ষাকে শাড়ি পাল্টাতে সাহায্য করে। তারপর সব সোনার গহনা খুলিয়ে পরিয়ে দেয় বেলি ফুলের গহনা। চুলের খোপা খুলে চুলটা ভালো করে আছড়িয়ে দেয়। কানের পিছনে গুজে দেয় টকটকে লাল গোলাপ। বর্ষা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে দিতা মুচকি মুচকি হাসছে, ও তাই জিজ্ঞাসা করে, এবার মুচকি মুচকি হাসছো দিতা? বর্ষা জিজ্ঞাসা করতেই দিতা মুচকি মুচকি হেসে বলে ওঠে, এই যে আমি এত কষ্ট করে তোমাকে সাজাচ্ছিলাম, এইগুলো সব তো একটু পরেই নষ্ট হয়ে যাবে। মানে আমার দাদা ভাই আর কি।
তিতার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা চোখ রাঙিয়ে বলল। দিতা, তিতা দাঁত দিয়ে জিভ কেটে বলল, আমি কিন্তু এরকম একটু আধটু মজা করব বৌদি ভাই। কথাটা বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় অনিন্দিতা। বর্ষা সেই দিকে তাকিয়ে মৃদু হেসে ওঠে। তারপর বিছানার দিকে তাকাতে হৃদয় বেসামাল হয়ে পড়ে ওর। এত সুন্দর করে সাজানো বিছানায় বসতে ইচ্ছে করে না বসা, যদি নষ্ট হয়ে যায় তাই সোফায় বসে। দেওয়ালে টানানো অনির্বাণের ছবির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, কখন আসবে তুমি? বাবা বাড়ির ঘরে দাঁড়িয়ে আছে অনির্বাণ, দৃষ্টি বাবার দিকে। অশোকবাবু সোফায় বসে আছেন, গলা খাকারি দিয়ে ছেলের দিকে তাকান। তারপর ছেলের উদ্দেশ্যে বলেন, বসো আমার পাশে। অনির্বাণের মনে প্রচুর প্রশ্ন চলছে এই মুহূর্তে, কিন্তু সেগুলো প্রকাশ না করে চুপচাপ বাবার পাশে বসে। অশোকবাবু বলা শুরু করেন, রাত অনেক হয়েছে, বেশি কথা আমি বলবো না অনির্বাণ, শুধু এতটুকু বলবো, একটা মেয়েকে তোমাকে ভালোবাসে, তার বাবা মাকে ছেড়ে একটা নতুন পরিবারে এসেছে। আমরা হয়তো পরিচিত ছিলাম, কিন্তু তবু নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে প্রথম হয়তো সমস্যা হতে পারে। তুমি এটার সঙ্গে সব সময় থেকো। আমরা বাবা মা কখনো তাদের মাঝে আসবো না। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও অনির্বাণ এবার বলে ওঠে, এটা কেমন কথা বাবা? এখন এই কথাগুলো কেন আসছে? অশোকবাবু ছেলের হাত ধরে বলে, উত্তেজিত হয়ে যেও না অনির্বাণ, আমি কথা বলছি। এরকম কত সংসারে কত রকম সমস্যা হয় ছেলেদের বিয়ের পর। আমি শুধু এতটুকু বলতে চেয়েছি যে আমাদের দিক থেকে কোনোদিন কোনো সমস্যা হবে না। আর তাছাড়া তুমি তো তোমার মাকে চেনো, বর্ষাকে কতটা ভালোবাসে। আমি শুধু তোমাকে কথাগুলো বললাম একজন বাবা হিসাবে। তোমার নতুন জীবনের সূচনা সবকিছু তোমাকে বুঝিয়ে দিতে চাই আমি। তোমার দাদুও আমাকে আমার ফুলশয্যার রাতে এই কথাগুলো বলেছিল, আর আজ আমি কে বললাম। বিশ্বাস বর্ষা ও তোমার মায়ের মতো এই সংসারটাকে আগলে রাখবে। বাবার কথা শুনে অনির্বাণ ইমোশনাল হয়ে বাবাকে জড়িয়ে ধরে। অশোকবাবু ছেলের পিঠ চাপড়ে বলেন, মেয়েটার উপরে আর রাগ করে থেকো না, যাও, তোমার জন্য অপেক্ষা করছে বর্ষা। অনির্বাণ মৃদু হেসে বেরিয়ে আসে বাবার ঘর থেকে। অনির্বাণ ধীর পায়ে এগিয়ে যায় নিজের ঘরের দিকে। তারপর আস্তে আস্তে দরজা খুলে ঘরের ভিতর পা দিতেই থমকে যায় ওর কদম। অন্ধকার ঘরে নীল লাল মরিচ আলোই যেন মায়াবী লাগছে সবকিছু। একটু এগিয়ে যেতে নজরে আসে ফুল দিয়ে সুসজ্জিত বিছানাটা, যেখানে লেখা রয়েছে ওদের নাম। সারা ঘরময় জুড়ে ফুলের সুবাস বিরাজমান। অনির্বাণ বিছানার দিকে এগিয়ে যেতে কাঙ্ক্ষিত রাউন্ডি খেয়ে ওর দুই চোখ খুঁজে বেড়ায়। আশেপাশে তাকাতেই থমকে যায় দৃষ্টি। সোফায় আছোয়া হয়ে শুয়ে থাকা নারীটাকে দেখে হৃদয়ে বয়ে যায় প্রশান্তির হাওয়া। বেসামাল হয়ে পড়ে অনুভূতি সব। লাল শাড়ি পরিহিত রমণীর সারা শরীরে ফুলের সাজ দেখে অনির্বাণের ইচ্ছে করে একটু ছুঁয়ে দিতে। নিজের নামের সিঁদুর বসার সিঁথিতে জলজল করতে দেখে ঠোঁটের কোণে উকি দেয় মৃদু হাসি রেখা। বোধ চায় ওই কপালে একটা ভালোবাসার পরশ দিতে। হঠাৎ চোখ পড়ে শাড়ির আড়ালে থাকা উন্মুক্ত বেধিন ফর্স উদর। মুহূর্তের মধ্যে গলা শুকিয়ে আসে অনির্বাণের। থমকে যায় দৃষ্টি ওখানে। হৃদয়ে বয়ে চলে অদম্য ইচ্ছে। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে অনির্বাণ। ঘুমিয়ে থাকা বইয়ের দিকে দৃষ্টি রেখে হাত ঘড়িটা খুলে নাইট ল্যাম্প টেবিলের উপর রাখে সশব্দে, যাতে বর্ষার ঘুমটা ভাঙে। আর হলো তাই। হঠাৎ কিছু শব্দে বর্ষার চোখের পাতা নড়ে ওঠে। ঘুম ভেঙে যায় মুহূর্তের মধ্যে। অনির্বাণের জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখটা লেগে গিয়েছিল বর্ষার বুঝতে পারেনি। চোখের পাতা খুলে সামনে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখে কেঁপে ওঠে বর্ষা। এতদিনের লুকায়িত সুপ্ত অনুভূতিগুলো ধরা দেয় ওর চোখে মুখে। উপাসের মানুষটা দৃষ্টির সামনে নিজের দৃষ্টি রাখতে পারে না। নজর সরিয়ে নেয় অতি সন্তর্পণে। বিশ্বমাল হয়ে পড়ে হৃদয়ের স্পন্দন। শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে পড়ে ক্ষণিকের মধ্যে। বুঝতে পারে অনির্বাণ এখনো তাকিয়ে আছে ওর দিকে। হাঁসফাঁস করতে করতে বর্ষা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। কি বলবে কি করবে বুঝতে পারে না। নিজেকে কেমন পাগল পাগল লাগে। অনির্বাণ সবকিছুই বুঝতে পারে, আর বুঝতে পেরে মনে মনে শান্তি অনুভব করে। আলমারি খুলে একটা টি শার্ট আর ট্রাউজারটা নিয়ে ওয়াশরুমে ঢুকে বর্ষা আটকে রাখা তপ্ত শ্বাসটা ধীরে ধীরে ছাড়ে। নতুন অনুভূতিগুলোর সাথে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেও। মনের মধ্যে নানান প্রশ্ন উকি দিচ্ছে। মনে মনে ঠিক করে অনির্বাণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে দুধ আর মিষ্টিটা খাইয়ে দেবে। তারপর জোর দিয়ে বলবে, আমাকেও খাইয়ে দাও। আর শোনো, এত রাগ করে থাকতে নেই বউয়ের উপর।
নিজের মনে মনে যখন কথা বলতে ব্যস্ত বর্ষা, তখন অনির্বাণ বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। বর্ষা চমকে ওঠে, তালগোল পাকিয়ে ফেলে, এতক্ষণে সমস্ত কথা গুলিয়ে ফেলে। জিভ ভারী হয়ে আসে, গলা দিয়ে আওয়াজ ফেরোয় না। অনির্বাণ বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, বিছানা থাকতে সোফায় ঘুমাচ্ছিলে কেন? নিস্তব্ধ ঘরে সেই গভীর স্বর যেন গভীর রাতের থেকেও বেশি গভীর শোনালো বর্ষার কাছে। চুপকে থাকে অনির্বাণের দিকে, দেখে অনির্বাণ তখনও প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে আছে ওর দিকে। ও ইতস্তত কণ্ঠে বলে ওঠে, এমনি, আসলে ফুল দিয়ে সাজানো তাই। আর কিছু বলতে পারে না বর্ষা, মানে আর কিছুই বেরোয় না ওর মুখ দিয়ে। চুপচাপ সেন্টার টেবিলের দিকে চলে যায়। দুধের গ্লাসটা হাতে নিতেই বুঝতে পারে হাতটা ওর কাঁপছে। এখন এই অকারণে কাঁপতে থাকা হাতটার দিকে তাকিয়ে নিজেকে কিছুক্ষণ বকাবকি করে বর্ষা। কিছুটা সময় নিয়ে দুধ আর মিষ্টি নিয়ে অনির্বাণের সামনে গিয়ে দাঁড়ান। নমনীয় কণ্ঠে বলে ওঠে, মা বলল তোমাকে দুধ আর মিষ্টিটা খাইয়ে দিতে। কথাটা কর্ণগোচর হতে অনির্বাণ নির্বিকার ভঙ্গিতে বলে ওঠে, তাহলে দাঁড়িয়ে আছো কেন? খাইয়ে দাও। কথাটা শুনতেই বর্ষা চকিতে তাকায় অনির্বাণের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই শির দ্বারা নেমে যায় উষ্ণ রক্তের স্রোত। কুপিত হস্তে খাই দেয় অনির্বাণকে, অনির্বাণও খাই দেয় বর্ষাকে। তারপর বর্ষার হাত থেকে দুধের গ্লাসটা আর মিষ্টির প্লেটটা নিয়ে নেয়। টেবিলের উপর রেখে স্বাভাবিকভাবেই বর্ষাকে বলে, এসিটা অন করব, আসলে খুব গরম লাগছে। বর্ষা হুক তুলে সম্মতি দেয়। অনির্বাণ এসিটা অন করে, তারপর ফোনটা হাতে নিতে একটা রিনরিনে কণ্ঠ ভেসে আসে, তুমি কি এখনো রেগে আছো আমার উপর? অনির্বাণ ঘুরে দাঁড়ায় বর্ষার দিকে, দুই হাত ভাঁজ করে বুকে রেখে বলে ওঠে, রেগে থাকাটা কি স্বাভাবিক নয় বর্ষা? অনির্বাণের মুখে পুনরায় বর্ষা নামটা শুনতে হৃদয় তীব্র ব্যথা অনুভব করে বর্ষা। চোখ জোড়া ভিজে যায় মুহূর্তের মধ্যে। টপ করে নোনা জল গড়িয়ে পড়ে চিবুক বেয়ে। গলায় ব্যথা অনুভব হয়, কথা জড়িয়ে যায়। রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আমার খুব ভুল হয়ে গিয়েছে অনির্বাণ। আমি বুঝতে পারছিলাম না সেই মুহূর্তে, কোনো সিদ্ধান্তে আসতে পারছিলাম না, আর তাই। বর্ষার কথাগুলো শুনে অনির্বাণ উত্তেজিত হয়ে পড়ে। বর্ষার কথার মাঝে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, আর তাই তুমি সুইসাইড করার সিদ্ধান্ত নিলে? ভালো সিদ্ধান্ত নিয়েছিলে তুমি। তারপর বর্ষার দুই বাহু শক্ত করে ধরে হিসিয়ে শানিত স্বরে বলে ওঠে, এতটাই ভালো সিদ্ধান্ত নিয়েছিলে যে এই সিদ্ধান্ত আমাকে সারা জীবনের জন্য মেরে ফেলতো। আমাকে তো মেরেই ফেলে গিয়েছিলে সেদিন, সম্পূর্ণ একা করে রেখে চলে গিয়েছিলে তুমি বৃষ্টি স্নাতা। আর আজ যখন আমি তোমার উপর রেগে আছি তখন সহ্য করতে পারছো না। অথচ এই আমি অনির্বাণ চ্যাটার্জি এতদিন কত কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করেছি, তোমার অবহেলা, প্রত্যাখ্যান, সবকিছু। তাহলে এবার তুমি বলো, রাগ করে থাকাটা কি স্বাভাবিক না? কথাগুলো বলেই বর্ষাকে ছেড়ে দেয় অনির্বাণ। এগিয়ে যায় সোফার দিকে। চাইলেও আজকের দিনে বর্ষার উপর চিৎকার করতে, রাগ করতে, কিন্তু ও নিজেকে শান্ত রাখতে পারেনি। এতদিনে চেপে রাখা অভিযোগ, অভিমান সবকিছু উড়ে দেয়। বর্ষা ফুপিয়ে কেঁদে ওঠে। নিজের ভুল বুঝতে পেরেছে তো অনেকদিন আগে। এখন চিন্তা করছে কি করে নিজের স্বামীর অভিমান ভাঙাবে। এটুকু বুঝতে পেরেছে অনির্বাণের বোর্ডে এখন রয়েছে প্রচুর অভিমান, আর সেই অভিমানের পাহাড় ভাঙতে পারলে পাবে সেখানে ভালোবাসার খনি। বর্ষার কিচ্ছু ভাবে না, ধীর পায়ে এগিয়ে যায় অভিমান করে থাকা পুরুষটির দিকে। পিছন থেকে জাপটে জড়িয়ে ধরে অনির্বাণকে। তারপর পিঠের উপর মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে ভেসে আসা গলায় বলে ওঠে, এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে রেখো না তুমি। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিও তুমি। তাই বলে নিজের থেকে দূরে সরিয়ে রেখো না আমাকে। আমি এবার সত্যি সত্যি মরে যাব না হলে। আমি খুব ভালোবাসি তোমাকে অনির্বাণ। এইভাবে রাগ করে থেকো না, আমাকে দূরে সরিয়ে রেখো না। প্রেয়সীর এমন কথাও কান্নার স্বামীর হৃদয় ঝড় তুলে দেয়। কঠিন হতে চেয়েও কঠিন থাকতে পারে না অনির্বাণ। গভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, দূরে সরিয়ে রাখার জন্য নিশ্চয়ই তোমাকে আমি বিয়েটা করিনি বৃষ্টি স্নাতা। কথাটা সম্পূর্ণ করে এক পলকে ঝড়ের গতিতে পেছন ফিরে জাপটে জড়িয়ে ধরে বর্ষাকে অনির্বাণ। বর্ষার কাঁধ ছুঁয়ে আছে অনির্বাণের ঠোঁট, আর অনির্বাণের শক্ত বুকের মাঝে সীমাবদ্ধ থাকে বর্ষার মাথা। এইভাবে জড়িয়ে ধরতে সোহাগে বর্ষা ফুপিয়ে ওঠে। তৎক্ষণাৎ অনির্বাণ বলে ওঠে, চুপ, অনেক কেঁদেছো তুমি। আর না, আমি সহ্য করতে পারি না তোমার কান্না। তোমার থেকে মুখ ফিরিয়ে রাখার সাধ্য নেই আমার। দূরে থাকা তো আরো কঠিন বিষয়। আমি ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। তুমি আমার জীবনের খুব আদরের, খুব ভালোবাসার একজন বৃষ্টি স্নাতা। অনির্বাণের মুখে ভালোবাসার স্বীকারোক্তি শুনে বর্ষার হৃদয় কেঁপে ওঠে। গাল জোড়া উষ্ণ রক্তি বর্ণ ধারণ করে মুহূর্তের মধ্যে। অনির্বাণের ঠোঁট তখন নেমে আসছে বর্ষার ভেজা চোখের পল্লবে। সেখানে ঠোঁট ছুঁয়ে অনির্বাণ ফের বলে ওঠে,
সেই দিন রেস্টুরেন্টে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাতে চেয়েছিলাম আমি এই হৃদয়ের ব্যাকুলতার কথা শোনাতে, কিন্তু আফসোস পারিনি। তবে আজ আমি বলবো তোমাকে, তুমি নামক নারী ছাড়া আমার জীবন ব্যর্থ বৃষ্টি স্নাতা। আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি না, তুমি ছাড়া আমি বড্ড এলোমেলো হয়ে পড়ি। বর্ষা জোরে জড়িয়ে ধরে অনির্বাণকে। শক্ত আলিঙ্গন পেয়ে অনির্বাণ আরো গভীরভাবে আশুটি পৃষ্ঠে নিজের শরীরের মধ্যে জড়িয়ে নেয় বর্ষাকে। মুহূর্তের মধ্যে পরিবেশ পাল্টে যায়। এসির শীতল হাওয়া শরীরকে স্পর্শ করতে একটু উষ্ণতার খোঁজে দুজনের আলিঙ্গন আরো ঘনিষ্ঠ হয়। বেসামাল হয়ে পড়ে নিঃশ্বাস প্রশ্বাস। এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় দুজনে যে একজন আরেকজনের হৃদস্পন্দন শুনতে পায়। একটা সময় লজ্জায় লাল হয়ে বর্ষা অনির্বাণের বাহুডোর থেকে বেরিয়ে আসে। অনির্বাণের থেকে কোনো মতে পালিয়ে যায় বিছানার কাছে। এইভাবে দূরে সরে যাওয়ার কারণটা অনির্বাণ এক পলকেই বুঝতে পারে বর্ষার লজ্জামাখা মুখটা দেখে। তবে আজ সব ধৈর্যের বাঁধ ভাঙার সময়। অনির্বাণ আজ আর নিজেকে আটকে রাখতে পারবে না। ধীর পায়ে এগিয়ে যায় বর্ষার দিকে। লাতমুখে দাঁড়িয়ে থাকা বর্ষার মুখটা তুলে নিজের দু হাতে আঁচলে ভীষণ গভীর আদরে পুরুষালী কণ্ঠে বলে ওঠে, নিজেকে উজাড় করে তোমাকে আজ ভালোবাসতে চাই বৃষ্টি স্নাতা। তুমি কি সেই অধিকার দেবে আমাকে? তোমার শরীরে আমি আমার আধিপত্য বিস্তার করতে চাই, সেই অধিকার কি তুমি আমাকে দেবে? অনির্বাণ চ্যাটার্জির ভালোবাসার জোয়ারে আজ ভাসিয়ে নিয়ে যেতে চাই তোমাকে, সেই অধিকার কি তুমি আমাকে দেবে? অনির্বাণের প্রত্যেকটা কথা ঝড় তুলে দেয় বর্ষার হৃদয়। শীতদারা দিয়ে নেমে যায় শীতল রক্তের স্রোত, যা কম্পন ধরিয়ে দেয় ছোট্ট শরীরে। বিষাবাল অনুভূতির জোয়ারে শিহরণ বয়ে যায় শরীরের প্রতিটা শিরা উপশিরায়। লজ্জায় রাগা হয়ে কোনো কথা বলতে পারে না বর্ষা। অনির্বাণ অপেক্ষা করে বর্ষার উত্তরে। এই প্রথমবারের মতো বর্ষা অনির্বাণের চোখে দৃষ্টি রাখে। হারিয়ে যায় ওই চোখের গভীরতায়। মুখ ফুটে কিছু না বলে জড়িয়ে ধরে অনির্বাণকে। সাথে সাথে অনির্বাণের মুখ উজ্জ্বল হয়ে ওঠে খুশিতে। সে তার প্রিয়সীর মনের গহীনে লুকিয়ে থাকা কথাটা বুঝতে পারে। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বর্ষাকে। বর্ষার চোখ বদ্ধ। অনির্বাণ বর্ষার খোলা চুলে মুখ গুজে দিয়ে গভীর ভাবে ঘ্রাণ দেয়। তারপর চুমু দিয়ে বর্ষার মুখের সামনে ঝুঁকে নিজের অধর যুগল দ্বারা আবদ্ধ করে দেয়। গোলাপের পাপড়ি দেয় নরম বহু কাঙ্ক্ষিত অধর যুগলকে। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে ঠোঁটে ঠোঁট মিশেছে। একটা সময় সেটা নেশাতে পরিণত হয়। দীর্ঘক্ষণ ধরে ওই ওষ্ঠের স্বাদ গ্রহণ করে ছেড়ে দিতে বর্ষা লজ্জায় মুখ লুকায় অনির্বাণের বুকে। মুহূর্তের মধ্যে অনির্বাণ বর্ষাকে বাজা কোলে তুলে নেয়। তারপর ধীরে ধীরে শুয়ে দেয় ফুল দিয়ে সুসজ্জিত নরম বিছানার উপর। বর্ষা লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। হৃৎস্পন্দন বেড়ে যায়, যার দরুন সুঢৌল বক্ষ যুগলের উঠা নামা বৃদ্ধি পায়। সেই দৃশ্য অনির্বাণকে পাগল করে দেয়। ধীরে ধীরে ফুলের সব গহনা খুলে ফেলে মুখ ডোবায় বর্ষার ঘাড়ে, এখান থেকে গলায়। লজ্জায় রাগা ছোট মুখটাতে ছোট ছোট করে খুব আদুরি ভাবে অসংখ্যবার চুমুক খেতে থাকে অনির্বাণ। অসুত্তেজনার জোয়ারে ভেসে মুখ দিয়ে চিৎকার করে যা অনির্বাণের সকল বাধা ভেঙে দেয়। একটা সময় অনির্বাণের হাত বর্ষার শাড়ির আঁচল সরিয়ে ফেলে, মুখ ডুবিয়ে দেয় বক্ষবন্ধনীতে। বর্ষা উত্তেজনায় অনির্বাণের উন্মুক্ত পিঠ খামচে ধরতে অনির্বাণ বর্ষার শাড়ির কুচি ফেলে দেয়। বর্ষার ছোট্ট নরম দেহ ঢাকা পড়ে অনির্বাণের পুরুষ দেহের মধ্যে। শীতল ঘরে উষ্ণতার ছোঁয়া লেপটে থাকে দীর্ঘক্ষণ বহুক্ষণ। কিছু উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাসের খেলায় মেতে ওঠে নবদম্পতি। একটা সময় লুটিয়ে পড়ে একে অপরের উপর। সবশেষে উন্মুক্ত শরীর দুটো একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। সূচনা হয় ভালোবাসার নতুন অধ্যায়, যে অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে আজকের এই রাতটা আর আকাশের ওই চাঁদটা। বর্ষার মাথায় বোলাতে থাকে অনির্বাণের হাতটা দাঁড়িয়ে যায়। ছোট্ট একটা চুমু দিয়ে অনির্বাণ বর্ষার শরীরটাকে পেট কভার দিয়ে জড়িয়ে নেয়। তারপর ভাজা কোলে তুলে দিয়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ভালোবাসার ব্যথায় জর্জরিত হয়ে আছে তখন বর্ষার কোমল শরীরটা। অনির্বাণ কোলে দিতেই সেটা আরো বেশি করে উপলব্ধি করতে পারেও। অনির্বাণ ওয়াশরুমে এসে বর্ষাকে কোলে নিয়ে শাওয়ার ছেড়ে দেন। শাওয়ারের শীতল জল মুহূর্তের মধ্যে দুজনের উপর পড়ে সম্পূর্ণরূপে ভিজিয়ে দেয় ওদের। ব্যথাতুর জায়গাগুলোতে শীতল জল লাগাতে বর্ষা কুকিয়ে ওঠে। ব্যথায় নীল হয়ে যাওয়া বুকটায় অসংখ্য চুমু দিয়ে অনির্বাণ বলে, একটু সহ্য করে নাও শোনা। অনির্বাণের এই একটা কথাই বর্ষা আর কোনো শব্দ করে না, বরং চোখে মুখে লজ্জা এসে ভর করে এটা ভেবে যে ও আর অনির্বাণ একসাথে এই অবস্থায় শাওয়ার নিচ্ছে। তাতে দাঁত চেপে সহ্য করে দেয় এই নতুন অনুভূতি। ভালো লাগাবো ওই ব্যথাগুলোকে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে অনির্বাণের চোখ যায় দেওয়াল ঘড়িটার দিকে। সময় বলছে 5:20। একটু পরেই হবে নতুন দিনের সূর্যোদয়।
টাওয়াল পরা বর্ষাকে দেখে আদুরে গলায় বলল, শাড়ি পরবে নাকি আমার শার্ট পরবে? বর্ষা এমনিতে লজ্জায় তাকাতে পারছে না অনির্বাণের দিকে, আর এখন এমন কথায় ও হতভম্ব হয়ে যায়। মুখ নিচু করেই বলে, শাড়ি পরবো। অনির্বাণ কিছু না বলে আলমারি খুলে নিজের পছন্দের একটা সুতির শাড়ি বের করে দেয় বর্ষাকে। তারপর নিজের জন্য একটা গেঞ্জি আর ট্র্যাকস্যুট বের করে টেবিলের উপর একটা ট্যাবলেট ও জলের গ্লাসটা রেখে বলল, শাড়ি পরা হয়ে গেলে এই পেইন কিলারটা খেয়ে নেবে। আমি ব্যালকনিতে আছি, তুমি এসো, অপেক্ষা করছি। কথাটা বলেই অনির্বাণ চলে যায় বেলকনিতে। বর্ষা সময় নিয়ে শাড়ি পরে, ভেজা চুলগুলো ভালো করে মুছে চিরুনি দিয়ে আঁচড়ে নেয়। সিথি ভর্তি সিঁদুর পরে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে অনির্বাণের জন্য। অনির্বাণের রেখে যাওয়া ট্যাবলেটটা খেয়ে তারপর পা বাড়ায় বেলকনির দিকে। অনির্বাণ তখন বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বর্ষার উপস্থিতি বুঝতে পেরে পেছনে তাকায়, 2 হাত মেলে ইশারায় বর্ষাকে নিজের কাছে আসতে বলে। বর্ষা লজ্জায় আড়ষ্ট হয়ে ধীর কদমে এগিয়ে যায় অনির্বাণের কাছে। অনির্বাণ বর্ষাকে চেয়ারে বসিয়ে ওর পা জোড়া নিজের কোলের উপর নেয়। তারপর প্যান্টের পকেট থেকে এক জোড়া নুপুর বের করে বর্ষার পায়ে পরিয়ে দিয়ে ঠোঁট ঠেকায় বর্ষার পায়ের বাতায়। এমন কার্যে কেঁপে ওঠে বর্ষা, চকিতে তাকায় অনির্বাণের দিকে। অনির্বাণ মৃদু হেসে বর্ষার বা হাতটা ধরে, তারপর অনামিকা আঙুলে হীরের আংটি পরিয়ে দিয়ে শিখানেও একটা চুমু দেয়। বর্ষার সারা শরীর শিহরিত হয়ে যায় সেই পরশে, চোখ জোড়া আবেশে বদ্ধ হয়ে যায় বর্ষা। অনির্বাণ এবার বর্ষাকে বসা থেকে দাঁড় করিয়ে নিজের কাছে টেনে নেয়, 2 বাহু দ্বারা আবদ্ধ করে বলে ওঠে, ফুলসজ্জার রাতে নাকি স্ত্রীকে উপহার দিতে হয়। আমার জীবনে আসার জন্য তোমাকে আমার তরফ থেকে এই সামান্য উপহার দিলাম বৃষ্টি স্নাতা। বর্ষা ছলো ছলো চোখে তাকায় অনির্বাণের দিকে, তারপর ধীর স্বরে বলে ওঠে, এই উপহারগুলো তোমার কাছে সামান্য মনে হলেও আমার কাছে তা অতি মূল্যবান, রত্নের মতো অনির্বাণ। এই জিনিসগুলোকে কখনোই আমি সামান্য মনে করতে পারবো না। এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। ওদের কথা বলার মাঝে প্রকৃতির অন্ধকার ভাবটা কেটে গিয়ে কমলা রং ছড়িয়ে পড়লো আকাশে। দুজনেই একসাথে সেই দৃশ্য দেখতে থাকে। নতুন জীবনের সূচনায় এইভাবে সূর্যোদয় দেখা পরম সৌভাগ্যের এটা মনে করে বর্ষা। অনির্বাণ নিজের ঠোঁটটা বর্ষার কপালে ছুঁয়ে দিতেই বর্ষা গুটিয়ে যায় অনির্বাণের বুকে। অনির্বাণ মৃদু হেসে বর্ষাকে পরম আদরে জড়িয়ে ধরে ভরাট পুরুষালী কণ্ঠে বলে ওঠে, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।